যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির হুমকিতে টালমাটাল ইরানের অর্থনীতি, আবার নিষেধাজ্ঞার ফাঁদে পড়ছে কি তেহরান? সিরিয়ায় আধিপত্য নিয়ে সাংঘর্ষিক অবস্থানে দুই প্রতিবেশী, বাড়ছে উত্তেজনা, তুরস্কে হামলার ভুল করবে কি ইসরায়েল? যুক্তরাষ্ট্রের শুল্কের শাস্তিতে নয়া কৌশলে ভারত, ওয়াশিংটনের শত্রুর সাথে বন্ধুত্ব, খেল দেখাতে পারবে কি দিল্লি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানকে বেকায়দায় ফেলতে নতুন করে পুরনো কৌশলে নিষেধাজ্ঞার ফাঁদ পেতেছে পশ্চিমা বিশ্ব। এতে রাজধানী তেহরান সহ গোটা ইরানে ছড়িয়ে পড়েছে অস্বাভাবিক অস্থিরতা। কয়েকগুণ বেড়েছে ডলারের দাম, যেন আগুন লেগেছে নিত্যপণ্যের বাজারে। টালমাটাল স্বর্ণের বাজার। E3 নামে পরিচিত ব্রিটেন, ফ্রান্স আর জার্মানির তরফ থেকে নিষেধাজ্ঞা প্রক্রিয়া শুরুর ঘোষণায় ইরানের সরকার জনগণকে বিচলিত না হতে বললেও মনে ভর করেছে অজানা আতঙ্ক। আবার কি নিষেধাজ্ঞার ফাঁদে পড়তে যাচ্ছে ইরান? তেহরান কোন কৌশলে ঠেকাবে অর্থনীতির সম্ভাব্য ভাঙন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানে ছড়িয়ে পড়েছে নতুন আশঙ্কা। দেশটির বিরুদ্ধে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। গত 29 আগস্ট E3 নামে পরিচিত ইউরোপের 3টি দেশ এমন সিদ্ধান্ত নেয়ার পক্ষে যুক্তি দিয়ে বলছে ইরান 2015 সালের পারমাণবিক চুক্তির শর্ত ভঙ্গ করেছে। 30 দিনের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু হতেই তেহরানের বাজারে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। হু করে বাড়তে শুরু করে ডলার ও স্বর্ণের দাম। ইরানিদের দাবি, তাদের শান্তি কখনোই চায়নি পশ্চিমারা। দুর্ভাগ্যবশত এমন কিছু ঘটেছে যা ঘটা উচিত ছিল না। আমরা সুখে শান্তিতে ও আরামে বসবাস করি। পশ্চিমারা সেটা চায় না বলেই আমার বিশ্বাস। যৌথ পরিকল্পনা যেন ইরানি জনগণের উপকারে না আসে এবং আমাদের স্বার্থ রক্ষা না হয়। শুরু থেকেই তারা সেটা নিশ্চিত করার চেষ্টা করছে। পশ্চিমারা যা করতে চায় সেটার পেছনেই তারা লেগে আছে, কিন্তু আমরা প্রতিদিন পিছিয়ে পড়ছি। 2015 সালের পারমাণবিক চুক্তির উদ্দেশ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। পশ্চিমা শক্তিগুলোর অভিযোগ, ইরান তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি, ফলে নতুন করে তারা কার্যকর করতে যাচ্ছে পুরনো নিষেধাজ্ঞা। এর জেরে অর্থনৈতিক চাপ বৃদ্ধির ভয় থাকলেও ইরানিদের প্রত্যাশা সবাই যেন ধৈর্য ধরে সামনে এগোয়। দেশকে এমনভাবে রক্ষা করতে হবে যাতে সাধারণ জনগণের উপর বাড়তি চাপ না পড়ে। নিষেধাজ্ঞার প্রভাব আপনি তো দেখতেই পাচ্ছেন। ঘটনার আগে গতকাল থেকেই সবাই দরকারি জিনিসপত্র কিনে রাখছে। যখন ডলার এবং স্বর্ণের দাম বেড়ে যায়, তখন অন্যান্য পণ্যের দামও সেটাকে অনুসরণ করে। মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে দেয়, কারণ তাদের আয় তো এমনিতেই কম। আমি মনে করি ইরানের আত্মরক্ষা করা উচিত ঠিকই, কিন্তু কিছু জায়গায় আপোষও করতে হবে। অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়া দরকার। দেশের জনগণ যেন চাপের মুখে না পড়ে। তবে নিজেদেরকে রক্ষা করতে না পারলে আমাদের অবস্থা হবে ইরাকের মতো, ইউক্রেনের মতো। জাতিসংঘের নিষেধাজ্ঞা আবার ফিরলে সংকটের মুখে পড়বে ইরানের ভঙ্গুর অর্থনীতি। স্থানীয়দের আশা, এমন পরিস্থিতিতে দেশটির শীর্ষ নেতৃবৃন্দ জনগণের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করেই পদক্ষেপ নেবেন। তবে প্রয়োজনে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে বলেও মনে করেন দেশটির বেশিরভাগ নাগরিক। পশ্চিমাদের কাছ থেকে ভালো কিছু কেউ আশা করতে পারে না। তাদের একটা এজেন্ডা আছে, তারা সেটাই অনুসরণ করছে। আমি আশা করি আমাদের নেতারা বিচক্ষণতার সাথে কাজ করবেন এবং দায়িত্ব নেবেন। তাদের অগ্রাধিকার হবে জনসাধারণের উদ্বেগ কমানো। মানুষ যদি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়, তাহলে সেটা আমাদেরই সমস্যা। পরমাণু শক্তি ব্যবহারের প্রযুক্তি থাকলে সেটাকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করার অধিকারও আমাদের আছে। এটি প্রতিটি দেশের অধিকার, বিশেষ করে আমাদের। এর আগে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছিল তারা ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পথে হাঁটবে, কারণ 10 বছর আগে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি এখন অকার্যকর হয়ে পড়েছে। তবে ইরান সবসময় বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু সে ব্যাপারে এখনও রয়ে গেছে পশ্চিমাদের সন্দেহ। নতুন করে পূর্ণমাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইরান কিভাবে তার জবাব দেবে, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সিরিয়াকে অস্থিতিশীল রাখতে নিয়মিত হামলা, দখলদারি সহ নানা ষড়যন্ত্রের চিরচেনা জাল বিছিয়ে কৌশলে এগোচ্ছে ইসরায়েল। অথচ নিজেদের নিরাপত্তার স্বার্থেই স্থিতিশীল সিরিয়ায় নজর প্রতিবেশী তুরস্কের।
তেল আবিবের অপকর্মে যা নিয়মিত বাধাগ্রস্ত হচ্ছে, ভেস্তে যাচ্ছে আঙ্কারার পরিকল্পনা। সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের সমঝোতার বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। পরস্পর বিপরীতধর্মী স্বার্থ উদ্ধারের কর্মসূচিতে সাংঘর্ষিক মোড়ে তুরস্ক ইসরায়েলের সম্পর্ক। যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে সিরিয়ার বর্তমান পরিস্থিতি। এমন অবস্থায় তুরস্ক আর ইসরায়েলের আধিপত্যের টানাপোড়েনে শক্তি পরীক্ষার নতুন মঞ্চ কি হয়ে উঠেছে সিরিয়া? হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্বৈরাচার বাশার আল আসাদ সরকার পতনের পর সিরিয়ায় বেশ কিছু কৌশলগত সুবিধা অর্জন করেছে তুরস্ক। এর মাঝে অন্যতম হল যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী কুর্দি মিলিশিয়া ওয়াইপিজির পিছু হটা। এই ওয়াইপিজিকে নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টি পিকেকে এর বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক। পিকেকে 1984 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। পরিবর্তিত বাস্তবতায় ওয়াইপিজিকে সিরিয়ার ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সাথে সমঝোতা চুক্তিতে যাওয়ার জন্য চাপ দিচ্ছে তুরস্ক। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে আসাদের পতনের সুযোগে সিরিয়ায় দিন দিন নিজের থাবা বিস্তার করে চলেছে ইসরায়েল। এরই মাঝে তারা সিরিয়ার অংশে গোলান মালভূমির অনেক এলাকায় নিজেদের সেনা মোতায়েন করেছে। সিরিয়ার নতুন সরকারের সামরিক ক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, দক্ষিণ সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগণকে রক্ষার অজুহাত দেখিয়ে দামেস্কে প্রতীকী বিমান হামলাও চালিয়েছে তারা। এই দ্রুজদের কাজে লাগিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়াকে ভাঙার ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ রয়েছে। সব মিলিয়ে নেতানিয়াহু চাইছেন অস্থিতিশীলতা সৃষ্টি করে সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য আরও বিস্তৃত করতে। অন্যদিকে এসবের বিপরীতে এখন পর্যন্ত তুরস্ক কূটনৈতিক আলোচনাকে প্রাধান্য দিচ্ছে। তারা চাইছে প্রত্যক্ষ বা পরোক্ষ সামরিক সংঘর্ষ এড়াতে আলোচনাকে কাজে লাগাতে, তবে এতে ফল মিলছে না। ইসরায়েল চাইছে তুরস্ক ও সিরিয়া সরকারকে উপেক্ষা করে দক্ষিণ সিরিয়ায় সরাসরি প্রভাব বিস্তার করতে। সিরিয়ায় সাম্প্রদায়িক বিভাজন এড়াতে তুরস্ক যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ব্যাপারে সিরিয়া সরকারকে সহায়তা করতে চায় তা ভেস্তে দিতে চাইছে ইসরায়েল। অথচ নিজের নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির স্বার্থেই স্থিতিশীল সিরিয়া প্রয়োজন তুরস্কের। সব মিলিয়ে এখন তুরস্ক ও ইসরায়েলের কৌশলগত প্রতিযোগিতার নতুন ময়দান হয়ে উঠেছে সিরিয়া। এ পর্যায়ে ইসরায়েল যেভাবে সিরিয়ায় হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে আরও স্পষ্ট প্রতিরোধমূলক অবস্থান গড়ে তোলা ছাড়া আঙ্কারার পক্ষে পরিস্থিতি বদলানো কঠিন হয়ে পড়ছে। ইসরায়েল সিরীয় আকাশসীমায় সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। তারা নিয়মিত বিমান হামলা ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। এর বিপরীতে সিরিয়া সরকারের সামরিক সক্ষমতা জোরদার করার দিকে মনোযোগী হতে হবে তুরস্ককে। যদিও তুরস্ক ও দামেস্কের মধ্যে সামরিক সহযোগিতা গড়ে তোলা বা সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন বিষয়ক কোনো সমঝোতাকে রেড লাইন হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে তুরস্ক এ ব্যাপারে শক্ত অবস্থান নিলে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে চাইবে না বলেই মনে করেন তুরস্কের সিএটিএ ফাউন্ডেশনের নিরাপত্তা বিষয়ক গবেষণা বিভাগের পরিচালক মুরাদ ইয়েসিলতাস। তার মতে, সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতিকে সরাসরি লক্ষ্যবস্তু করলে ইসরায়েল নিজেকে তুরস্কের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষে জড়িয়ে ফেলবে। তেল আবিব ও ওয়াশিংটন কেউই এই ধরনের ঝুঁকি নিতে চাইবে না। এদিকে ইসরায়েল কেবল দ্রুজদের ব্যবহার করে নতুন প্রভাব বলয় তৈরিতেই সীমাবদ্ধ নয়। সিরিয়ায় তুরস্কের প্রভাব সংকুচিত করতে ওয়াইপিজিকেও উস্কানোর চেষ্টা করছে তারা। দামেস্ক বা তুরস্ক যদি ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তাহলে ইসরায়েল পরোক্ষ নিরাপত্তা হিসেবে দামেস্ককে লক্ষ্যবস্তু করবে, এমন বার্তা দেওয়ার চেষ্টা চলছে। ইসরায়েল চাইছে ওয়াইপিজি ও সিরিয়া সরকারের মধ্যে সম্ভাব্য সমঝোতা ঠেকিয়ে দিয়ে তুরস্কের ভারসাম্য আনার সক্ষমতাকে দুর্বল করতে এবং ওয়াশিংটনের সিরিয়া নীতিকে তুরস্ক বিরোধের দিকে ঠেলে দিতে। পরিস্থিতি মোকাবেলায় আঙ্কারা ওয়াইপিজিকে সমঝোতায় যাওয়ার জন্য নির্দিষ্ট সময় দিয়েছে এবং আশা করছে এই সময়ের মধ্যেই তারা দামেস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছাবে। তুরস্কের মতে এই সমঝোতা কেবল ওয়াইপিজিকে নিষ্ক্রিয় করতেই নয়, সিরিয়ার রাজনৈতিক ঐক্য জোরদার করতেও সহায়ক হবে। তবে যদি এই প্রত্যাশা পূরণ না হয়, তবে আঙ্কারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা সামরিক বিকল্পকে আরো শক্তভাবে বিবেচনায় নেবে। সব মিলিয়ে তুরস্ক ও ইসরায়েলের প্রতিদ্বন্দ্বিতার নতুন এক ক্ষেত্র হয়ে উঠছে সিরিয়া। এই দ্বন্দ্ব আগামীতে আরো ভয়াবহ রূপ নিতে পারে, ছড়িয়ে পড়তে পারে নতুন সামরিক সংঘাত। মুরাদ ইয়েসিলতাসের মতে, এ অবস্থায় তুরস্কের উচিত দামেস্কের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা, আরব দেশগুলোর সঙ্গে কূটনীতি গভীর করা এবং হুমকিতে পরিণত হওয়ার আগেই ওয়াইপিজিকে সমঝোতায় আনা বা নিষ্ক্রিয় করা। সিরিয়ায় নিজের অবস্থান আরও খারাপ হওয়ার আগেই তোষণ নীতি ছেড়ে তুরস্ককে এখন একটি সুসংহত ও সক্রিয় সামরিক কূটনৈতিক কৌশলের মাধ্যমে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে হবে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।
প্রতিদ্বন্দ্বিতা নয়, সময় এখন বন্ধুত্ব করার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনের ফাঁকে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী মোদীরও দাবি, দুই দেশের মধ্যে তৈরি হয়েছে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ। যুক্তরাষ্ট্র যখন শুল্ক ইস্যুতে ভারতকে কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখন 7 বছরের দূরত্ব ভুলে চীন সফরে শত্রুকে বন্ধু বানানোর চেষ্টায় দিল্লি। পশ্চিমাদের আরেক শত্রু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন চীন সফরে। পুরনো দুই শত্রুর সাথে দিল্লির জোট পাকানো আর প্রচ্ছন্ন হুমকি বিনা সুধে ছেড়ে দেবে কি ওয়াশিংটন? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শুল্ক ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে ফাটলের সময় চিরশত্রু ভারতকে কাছে টেনে ওস্তাদের মার শেষ রাতে প্রবাদটি বাস্তব করার চেষ্টা চীনের। দেশটির তিয়ানজিনে SCO সম্মেলনের ফাঁকে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধুত্ব গড়ার তাগিদ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। হাতি ও ড্রাগনের একসাথে এগিয়ে যাওয়ার বার্তায় গুরুত্ব দিলেন ভারতের প্রধানমন্ত্রীও। জানান, ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে সেনা প্রত্যাহারের পর দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। গত 7 বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে গিয়েই এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর কাজানের সীমান্তে সেনা প্রত্যাহার নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীন সম্পর্ককে এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের 280 কোটি মানুষের স্বার্থ আমাদের পারস্পরিক সহযোগিতার সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের দূরত্বই এক মঞ্চে ভারত চীনকে আরো কাছাকাছি করার সুযোগ করে দিয়েছে। চীনের প্রেসিডেন্টও সেই সুযোগকে অধিক আগ্রহে গ্রহণ করেছেন। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক আরো আগে থেকেই খারাপ। তাই দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী ভারতকে কাছে পেলে যুক্তরাষ্ট্রের সাথে টক্কর দিতে চীনের জন্য আরো সহজ হয়ে যায়। SCO সম্মেলনে সেই সুযোগকে হাতছাড়া করলেন না প্রেসিডেন্ট শি। SCO সম্মেলনে শুধু ভারতের প্রধানমন্ত্রী নয়, উপস্থিত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও ইরান, পাকিস্তান, বেলারুশ, কাজাকিস্তান সহ 20টি শীর্ষ দেশের নেতা এবং 10টি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ নেতা অংশ নিয়েছেন এই সম্মেলনে। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে নিষেধাজ্ঞা সহ নানা হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। ইরানের সাথে পরমাণু ইস্যুতে পুরনো শত্রুতা বহাল আছে মার্কিনীদের। তাই বিশ্লেষকদের মতে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রাশিয়া, ইরান, পাকিস্তানের সাথে জোট করে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে এই সম্মেলনকে কাজে লাগাতে চেষ্টা করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর এতেই স্পষ্ট হচ্ছে পশ্চিমা বিশ্বের সাথে দক্ষিণের দেশগুলোর দূরত্ব তৈরির বিষয়টিও। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। থাইল্যান্ডের আদালত প্রধানমন্ত্রী পেতংতান সিনওয়াট্টাকে ক্ষমতাচ্যুত করার পর ওই পদ দখলের রাজনীতি আর ভাগবাটোয়ারা ছাপিয়ে সামনে চলে এসেছে ভিন্ন এক বিষয়। আলোচনায় ঝড় তুলছে 2 দশকের বেশি সময় আধিপত্য ধরে রাখা সিনওয়াট্টা পরিবারকে জাতীয় রাজনীতি থেকে বিদায় দেওয়ার কারসাজি নিয়ে, যা দেশটির রাজনৈতিক ব্যবস্থায় বড়সড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সার্বিক পরিস্থিতিতে সিনওয়াট্টা পরিবারের অধ্যায় কি তাহলে শেষ হবার পথে? বিস্তারিত মির ফজলি রাব্বির ডেস্ক রিপোর্টে। গত 25 বছর ধরে থাইল্যান্ডের রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করছে সিনাওয়াত্রা পরিবার। মূলত ব্যবসায়ী হলেও থাইল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসাবে গড়ে উঠেছিল পরিবারটি। 2024 সালের আগস্টে 37 বছর বয়সে থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন পেতংতান সিনাওয়াত্রা। তবে মাত্র 1 বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতাচ্যুত হলেন তিনি। ফলে 2 দশকের রাজনৈতিক আধিপত্যের পর এবার থাইল্যান্ডের ক্ষমতার কেন্দ্র থেকে সরতে শুরু করেছে সিনাওয়াত্রা পরিবার। গত 15 জুন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে পেতংতানের একটি ফোন কলের রেকর্ড ফাঁস হয়। ফাঁস হওয়া সেই ফোন কলে তিনি হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন। ওই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করেন। পেতংতানকে আরও বলতে শোনা যায়, যে কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি বিষয়টি দেখব। তার এ ফোন কলের রেকর্ড ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ফোন কলটি ফাঁস হওয়ার সময় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চরম সীমান্ত উত্তেজনা চলছিল। ফলে এই ঘটনা থাইল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিরূপ প্রভাব ফেলে। বিরোধী দলগুলো অভিযোগ করে পেতংতান গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন। এরপর সাধারণ মানুষের কাছে ক্ষমা চান পেতংতান। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার। 29 আগস্ট পেতংতানকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেয় থাইল্যান্ডের আদালত।
এখন দেশটির আইন প্রণেতারা যদি একমত হন তবে নতুন একটি সরকার গঠন করতে পারবেন, আর সেটি সম্ভব না হলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এই পরিস্থিতিকে থাইল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই ঘটনা সরকারের ধারাবাহিকতায় আরেকটি ব্যাঘাত। এটি থাইল্যান্ডের অস্থিতিশীলতার চক্রকে আরো শক্তিশালী করবে। মজার বিষয় হলো, এখনো কোনো দলই হাউজের সংখ্যাগরিষ্ঠ ভোটের নিয়ন্ত্রণে নেই। আমি মনে করি সব দলই সরকারের গঠন করতে গিয়ে জোট খুঁজতে চেষ্টা করে। এটি শুধু থাই রাজনীতি নয়, বিশ্ব রাজনীতির বাস্তবতাও তুলে ধরে, যেখানে কোনো চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু নেই। পারস্পরিক চুক্তি যেমন হতে পারে, তেমনি আবার চুক্তি ভেঙে পড়ার ঘটনাও আছে। 2001 সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতুংতাং সিনাওয়াত্রার বাবা থাকসিন সিনাওয়াত্রা। তিনি সিনাওয়াত্রা পরিবারের সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী নেতা ছিলেন। থাইল্যান্ডে প্রান্তিক থেকে ধনী মানুষের রাজনৈতিক দল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে থাকসিনের ফেউথাই পার্টি। 2006 সালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর স্বেচ্ছায় নির্বাসনে যান থাকসিন। 2011 সাল থেকে পরবর্তী 4 বছর থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা। এরপর সিনাওয়াত্রা বংশের উত্তরসূরিরা বিভিন্নভাবে ঘুরে ফিরে থাই রাজনীতিতে এসেছেন। তবে এর মাঝেই শক্তিশালী অবস্থানে চলে গেছে দেশটির বিরোধী দলীয় নেতারা। ফলে সবশেষ পেতুংতানের বরখাস্তের মধ্য দিয়ে আপাতত সিনাওয়াত্রা পরিবারের অধ্যায় শেষ হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এক আততায়ী। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা প্রক্রিয়ার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটল। পূর্বাঞ্চলীয় শহর লোভিভে সাবেক স্পিকার পারুবিকে লক্ষ্য করে একাধিক গুলিবর্ষণ করে হামলাকারী। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। গুলিবর্ষণের পর পালিয়েছে হামলাকারী। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন পারুবি। এই হত্যাকাণ্ডকে ভয়াবহ বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সমবেদনা জানিয়েছেন পারুবির পরিবার ও প্রিয়জনদের প্রতি। প্রিন্সেস ডায়ানা, যাকে ডাকা হতো পিপলস প্রিন্সেস বা জনমানুষের রাজকুমারী হিসেবে, মানবিক গুণাবলী, দাতব্য কর্মকাণ্ড সহ অসাধারণ ব্যক্তিত্বের জন্য যিনি মৃত্যুর 28 বছর পরও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। 1997 সালের আগস্টে তৎকালীন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসের প্রথম স্ত্রী ডায়ানা গাড়ি দুর্ঘটনায় নিহত হলেও প্রতি বছর নানান আয়োজনে স্মরণ করা হয় জনমানুষের রাজকুমারীকে। আলোতে আসেনি ওই মৃত্যু নিয়ে রহস্য আর ষড়যন্ত্র তত্ত্ব। ডায়ানার মৃত্যুতে প্রাসাদের দেয়ালে চাপা পড়েছে রাজপরিবারের অন্তর্মহলের তিক্ততা, অন্তর্দ্বন্দ্ব, পরকীয়তা আর দাম্পত্য কলহের এক কালো অধ্যায়। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1997 সালের 31 আগস্ট মধ্যরাতের পর নিস্তব্ধ প্যারিসের রাস্তায় ঘটে যায় রুদ্ধশ্বাস এক দুর্ঘটনা। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ, উন্মত্ত ধাওয়া, আতঙ্কিত গাড়ির রেস, সব মিলিয়ে টানেলের অন্ধকারে সেদিন থেমে যায় এক রাজকুমারীর জীবন। মাত্র 36 বছরের প্রিন্সেস ডায়ানা, যাকে বিশ্ব চিনত ভালোবাসা আর মানবিকতার প্রতীক হিসেবে। মুহূর্তেই তিনি হয়ে যান অমর ইতিহাস। সেদিন যেন শোকে কাতর হয়ে উঠেছিল পুরো পৃথিবী। কেন এমন আচমকা হারিয়ে গেলেন জনতার রাজকুমারী? পন্ট দে ল আলমা টানেলের ভেতরে ছিটকে পড়ে থাকা ডায়ানার গাড়ির দুমড়ানো ধ্বংসাবশেষের ছবি আজও শিউরে তোলে সবাইকে। তার প্রেমিক দোদি আল ফায়েদ মারা যান দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ি চালক হেনরি পল। তখন পেছনের সিটে পড়েছিলেন আহত ডায়ানা। হাসপাতালের শীতল বিছানায় নিয়ে যাওয়া হলে ভোর হওয়ার আগেই নিভে যায় তার জীবন। ব্রিটেন থেকে আফ্রিকা, এশিয়া থেকে আমেরিকা, বিশ্বজুড়ে মানুষ হঠাৎ করেই বুঝতে পারে হারিয়ে গেছে তাদের প্রিয়তমা প্রিন্সেস। প্রিন্সেস ডায়ানা কেবল একজন রাজকুমারী ছিলেন না, তিনি ছিলেন প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এক সাহসী নারী। এইডস রোগীর হাত ধরে হাসিমুখে ছবি তোলা কিংবা আফ্রিকার মাইনফিল্ডে হাঁটতে গিয়ে তিনি দেখিয়েছিলেন মানবতার জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলতেও দ্বিধা ছিল না তার। ল্যান্ডমাইন নিষিদ্ধ করার লক্ষ্যে তিনি চালিয়েছেন ব্যাপক প্রচারণা। সেসব ছবি আজও মনে করিয়ে দেয় ডায়ানা ছিলেন ভিন্ন পৃথিবী থেকে আসা এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ভেঙে দিয়েছিলেন ব্রিটেনের কঠিন রাজকীয় প্রোটোকল।
পিপলস প্রিন্সেস নামে মানুষের মনে বেঁচে থাকা ডায়ানার মৃত্যু নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তদন্তে বারবার বলা হয়েছে এটি ছিল নিছক একটি দুর্ঘটনা। তবু আজও বহু মানুষ বিশ্বাস করে এটি দুর্ঘটনা ছিল না, হয়তো ছিল রাজপরিবারের ঘটানো কোনো ষড়যন্ত্র। হত্যার গুঞ্জন, সন্দেহ, অবিশ্বাস সবকিছুই যেন মিশে আছে সেই রাতের ইতিহাসে। আসল সত্য হয়তো আর কখনোই জানা যাবে না, কিন্তু এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে উত্তরহীন। প্রতি বছর 31 আগস্ট আসলেই ডায়ানাকে ঘিরে তৈরি হওয়া বিষণ্ণ রহস্য আবারও সামনে আসে। ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম আর প্রিন্স হ্যারি আজও বয়ে বেড়াচ্ছেন তার স্মৃতি। প্রিন্স হ্যারি তার মায়ের অসমাপ্ত বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ল্যান্ডমাইন অপসারণ থেকে শুরু করে অসুস্থ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন ডায়ানা পুত্র হ্যারি। যেন মায়ের ভাঙা স্বপ্নের টুকরোগুলো তারা নতুন করে জোড়া লাগাতে চাইছেন। কিন্তু সত্য হলো ডায়ানার মতো করে আর কেউ আলো ছড়াতে পারবে না দুনিয়া জুড়ে। কখনোই পূরণ হবে না পুরো মানবতার জন্য অপূরণীয় এই ক্ষতি। অন্যান্য বছরের মতোই প্রতি বছর 31 আগস্ট লন্ডনের প্রাসাদের বারান্দায় রোদ পড়ে। ব্রিটেনের আকাশে যেন সেদিন জমে ওঠে থোকা থোকা শোকের মেঘ। ফুলে ফুলে ঢেকে যায় প্রিন্সেস ডায়ানার স্মৃতিসৌধ। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা আর কখনো পূর্ণ হয়নি। ভালোবাসার রাজকুমারী ডায়ানা আজ আর নেই, কিন্তু তার অনুপস্থিতি এখনো অনুভব করে পৃথিবীর বহু মানুষ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শ্বাস বন্ধ করে কতক্ষণ থাকতে পারবেন, তাও যদি হয় পানির নিচে? কয়েক সেকেন্ড থেকে সর্বোচ্চ কয়েক মিনিট। তাই বলে কি আধ ঘন্টা শ্বাস বন্ধ রাখা সম্ভব? অবিশ্বাস্য এই কাণ্ডে চমকে দিয়েছেন ক্রোয়েশিয়ার এক যুবক। হয়েছে বিশ্ব রেকর্ডও। কিন্তু কিছু প্রজাতির ডলফিন আর তিমিকেও এক্ষেত্রে পেছনে ফেলেছেন এই ক্রোয়েশিয়ান। কে এই অবিশ্বাস্য গুণাবলীর যুবক? কিভাবে সম্ভব হলো অতি মানবিক এই রেকর্ড? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। অক্সিজেন ছাড়া পানির নিচে কতক্ষণ শ্বাস আটকে রাখা সম্ভব? সাধারণ মানুষ হয়তো কয়েক সেকেন্ড থেকে সর্বোচ্চ কয়েক মিনিট পর্যন্ত চেষ্টা করতে পারে, কিন্তু সম্প্রতি পানির নিচে 29 মিনিট 2 সেকেন্ড শ্বাস আটকে রেখে নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন ক্রোয়েশিয়ার এক যুবক, যা কিনা কিছু প্রজাতির ডলফিন বা তিমি মাছ থেকেও বেশি। কিভাবে সম্ভব হলো এমন ঘটনা? অবিশ্বাস্য এই কৃতিত্বের নায়ক হলেন ক্রোয়েশিয়ার ফ্রি ডাইভার ভাইটোমিয়ার মরিসি। তিনি 2025 সালের 14 জুন এক বিশেষ আয়োজনের মাধ্যমে এই রেকর্ড গড়েন। এর আগে সর্বোচ্চ শ্বাস ধরে রাখার রেকর্ডটিও তার দখলে। তবে এবারের সাফল্যে তিনি নিজের আগের কৃতিত্বকেও ছাড়িয়ে গেছেন। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য মতে ভাইটোমিয়ারের এই নতুন রেকর্ড আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে এবং এটি এখন বিশ্বের দীর্ঘতম পানির নিচে শ্বাস ধরে রাখার সময়। প্রশ্ন আসতে পারে, কিভাবে সম্ভব হলো প্রায় আধা ঘন্টা পানির নিচে নিঃশ্বাস না নিয়ে থাকা? সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভাইটোমিয়ার রেকর্ডের আগে দীর্ঘ অনুশীলন করেন এবং শ্বাস আটকে রাখার বিশেষ কৌশল ব্যবহার করেন। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন প্রি ব্রিদিং টেকনিক, অর্থাৎ ডুব দেওয়ার আগে নিঃশ্বাসের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে শরীরের ভেতরে সঞ্চয় করা। এতে রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় এবং শরীর দীর্ঘ সময় নিঃশ্বাস না নিয়েই থাকতে পারে। এই বিশেষ কৌশল ছাড়া সাধারণ কোনো মানুষের পক্ষে এত দীর্ঘ সময় পানির নিচে থাকা সম্ভব না। পপুলার মেকানিক্সে বলা হয়েছে, একজন সাধারণ মানুষ গড়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত নিঃশ্বাস আটকে রাখতে পারেন। অনুশীলনের মাধ্যমে কেউ কেউ 2 থেকে 3 মিনিট পর্যন্ত যেতে পারেন, কিন্তু 29 মিনিটের কাছাকাছি যাওয়া কল্পনার বাইরে। এ কারণে ভাইটোমিয়ারের রেকর্ডকে বিশেষজ্ঞরা মানব শরীরের সীমা ছাড়িয়ে যাওয়া হিসেবে বর্ণনা করছেন। আরেকটি প্রশ্ন উঠেছে, ভাইটোমিয়ার কি প্রকৃতপক্ষে সমুদ্রের ডলফিন বা অন্যান্য সামুদ্রিক প্রাণীর চেয়েও এগিয়ে গেছেন? আইএফএল সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক প্রজাতির ডলফিন টানা 10 মিনিটের মতো পানির নিচে থাকতে পারে, আর কিছু প্রজাতির তিমি প্রায় 20 মিনিট বা তার বেশি সময় পর্যন্ত নিঃশ্বাস ছাড়াই থাকে। অর্থাৎ তিনি কিছু প্রজাতির ডলফিন ও তিমিকেও ছাড়িয়ে গেছেন। ভাইটোমিয়ারের রেকর্ড শুধু ফ্রি ডাইভিং জগতের জন্য নয়, বরং সাধারণ মানুষের কাছেও এক বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি আমাদের মানব শরীরের সম্ভাবনা ও সীমা সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। ডেইলি মেইল এবং এক্সপ্লোরার ওয়েবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভাইটোমিয়ার তার এই কৃতিত্বের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করতে চান এবং প্রমাণ করতে চান যে দৃঢ় মনোবল ও শৃঙ্খলার মাধ্যমে
অসম্ভবকেও সম্ভব করা যায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সাধারণ মানুষের মোটেও এই কাজ চেষ্টা করা উচিত নয়। অক্সিজেন ছাড়া দীর্ঘ সময় পানির নিচে থাকার চেষ্টা করলে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়ে জ্ঞান হারানো বা মৃত্যুর ঝুঁকিও থাকে। তাই এমন কৃতিত্ব শুধুমাত্র পেশাদার প্রশিক্ষণ ও বিশেষ পরিবেশেই চেষ্টা করা উচিত। তবে সব মিলিয়ে বলা যায়, ক্রোয়েশিয়ার এই যুবকের 29 মিনিট শ্বাস ধরে রাখার রেকর্ড মানব ইতিহাসে এক নতুন অধ্যায়। এটি শুধু একটি বিশ্ব রেকর্ড নয়, বরং মানুষের শারীরিক ও মানসিক শক্তির অসাধারণ এক প্রদর্শনী। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।